আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি মনে পড়ছে সর্বশেষ কি পড়েছিলাম? হ্যাঁ, আমরা জীববৈচিত্র্য ও প্রাণী জগতের শ্রেণীবিন্যাস অর্থাৎ দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে এবং কিছু প্রাণী বিজ্ঞানের বা দ্বিতীয় পত্রের প্রাথমিক কথাগুলো আলোচনা করেছিলাম। নিশ্চয়ই মনে আছে তোমাদের। আজকে আমরা ঠিক তার পরের যে অংশটুকুর আলোচনা, সে আলোচনায় তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মামদুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শ্রেণীবিন্যাসের নীতি এবং আমাদের এর পরে আরেকটি অংশের সাথে যুক্ত করে নিয়েছি, সেটি হচ্ছে একটি ফাইলাম পরিফেরা। শ্রেণীবিন্যাসের নীতি এবং ফাইলাম পরিফেরা নিয়ে অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 1-এর জীববৈচিত্র্য শ্রেণীবিন্যাসের নীতি ও ফাইলাম পরিফেরা নিয়ে তোমাদের সাথে আছি আমি, তোমাদের যেটা আমার ইউটিউব চ্যানেল মিজান স্যার বায়োলজি। তোমরা অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, নিয়মিত আপডেট পাচ্ছ। যারা এখনো করো নাই, সাবস্ক্রাইব করলে ইনশাআল্লাহ আমার অনলাইন ক্লাসের নিয়মিত আপডেটগুলো তোমরা অবশ্যই হাতের কাছে পেয়ে যাবে। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মূল আলোচনায় চলে যাই। শ্রেণীবিন্যাসের নীতি, আসলে ভিত্তি আর নীতি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে। ভিত্তির সাথে নীতির পার্থক্যটা কি? আসলে ভিত্তির উপরেই আমাদের নীতি প্রতিষ্ঠিত। আমরা কিসের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করব, তবেই তো আমার নীতি আসবে। ঠিক আছে? অর্থাৎ একটা জীবকে যখন নতুন ভাবে আমি শ্রেণীবিন্যস্ত করতে চাই, তখন তার কি কি ট্যাক্সোনমিক ক্যারেক্টার আমরা বিবেচনায় নিয়ে আসবো, সেগুলো হচ্ছে তার ভিত্তি। আর আমি কিভাবে এই বৈশিষ্ট্যগুলো অ্যানালাইসিস করে তাকে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড় করাতে চাই, অর্থাৎ ওই জীবটাকে, ওই প্রাণীটাকে একটা নির্দিষ্ট স্থানে স্ট্যাবল করতে চাই, তার একটা নির্দিষ্ট অবস্থান নির্ণয় করতে চাই, সেটা আমি কিভাবে করব, সেটি হচ্ছে আমার শ্রেণীবিন্যাসের নীতি। বোঝাতে পেরেছি কথাটা? আচ্ছা, গুড। আমরা দু একটা উদাহরণ দিলে আরো পরিষ্কার হবে এবং এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস কিছু মৌলিক নীতি বা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। কিছু মৌলিক নীতি বা স্তম্ভ, তাহলে এগুলো কি কি আমরা যদি দেখি, দেখো, প্রথম কথা হচ্ছে ট্যাক্সোনমিক ক্যারেক্টার বা শ্রেণীবিন্যাসগত বৈশিষ্ট্য। আমরা যে প্রাণী জগতের বা প্রাণীদের যে বিভিন্ন বৈশিষ্ট্য অ্যানালাইসিস করব, যে এইটা দেখতে কেমন, এটার রাসায়নিক বৈশিষ্ট্য কেমন, এটার শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য কেমন, এটার আচরণগত বৈশিষ্ট্য কেমন, এটার জিনগত বৈশিষ্ট্য কেমন, জননগত বৈশিষ্ট্য কেমন, বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য কেমন, এই যে এখানে দেখো নিচের দিকে আমি কথাগুলো বলছি, অর্থাৎ শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য বলতে এই যে সামগ্রিক বৈশিষ্ট্য বিবেচনায় এনে, হ্যাঁ, এই জীবগুলোকে আমরা একটা ট্যাক্সন থেকে অন্য ট্যাক্সনকে যে পৃথক করার একটা সম্ভাবনা দেখতে পাই, এই অ্যানালাইসিস বা এই নির্ণয়কেই বলি আমরা শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য আলাদা করে না। এই বৈশিষ্ট্য যদি আমি আলাদা না করে নিই, তাহলে কিন্তু তার শ্রেণীবিন্যাস আমি করতে পারবো না। তো তারপরে আমার যে কাজটি আসবে সেটি হচ্ছে আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ। আচ্ছা, আমি একটা সহজ উদাহরণ দিয়ে বলি। মনে করো এই আমাদের এই পাশের যে পুকুর আছে, এই পুকুরে একটা বিরল প্রজাতির প্রাণী বা একটা বিরল প্রজাতির জীবের আবির্ভাব ঘটেছে। কিন্তু এই জীবটি কি বা এটা কোন পর্বের, কোন শ্রেণীর, কোন গোত্রের বা এর গণটা কি, প্রজাতি কি, তুমি একে চেনো না। তুমি গোটা বিশ্বব্যাপী বিভিন্ন গবেষণা, জার্নাল, এগুলো অ্যানালাইসিস করে দেখলে যে সেখানেও এর সম্পর্কে কোনো তথ্য নাই। তার মানে এটি একটি নতুন ধরনের একটি জীবের আবির্ভাব ঘটেছে, নতুন একটি প্রজাতির আবির্ভাব ঘটেছে। তো এই নতুন প্রজাতিকে তাহলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো, শ্রেণীবিন্যাসের নীতিতে কিন্তু এই কথাগুলো আমাদের আসছে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে, শনাক্ত করতে হবে। তুমি শনাক্তকরণের ক্ষেত্রে কি করবে? যেটা আমরা প্রথম কথা বলে আসলাম, আগে আমরা
শ্রেণীবিন্যাসগত বৈশিষ্ট্য অ্যানালাইসিস করব, ট্যাক্সোনমিক ক্যারেক্টার অ্যানালাইসিস করব, তার সামগ্রিক অঙ্গসংস্থানিক জীববৈচিত্র্যের যত বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা নির্ণয় করব। নির্ণয় করার পর তাকে আমরা চিন্তা করব যে আচ্ছা এই প্রাণীটার কি নটোকর্ড আছে বা ছিল, তাহলে তো কর্ডাটা পড়বে, আর যদি না থাকে তাহলে অবশ্যই সেটা নন কর্ডাটার মধ্যে চলে যাবে। আচ্ছা এই প্রাণীটার কি দেহে ক্ষুদ্র ক্ষুদ্র খন্ড খন্ড বা রিং এর মতো ছিল, যদি থাকে তাহলে আমরা চিন্তাই করতে পারি যে অ্যানেলিডার মধ্যে চলে যেতে পারি। আচ্ছা এই পর্বের মানে এই প্রাণীটির কি জোড়ায় জোড়ায় পা বা এরকম কিছু আছে, তাহলে এরা আর্থ্রোপোডার ভিতরে চলে যাবে। এই যে সামগ্রিক বৈশিষ্ট্য বিবেচনা করে আমরা এই প্রাণীটিকে আইডেন্টিফাই করার যে চেষ্টা করবো সেটি হচ্ছে শনাক্তকরণ। এবং এক্ষেত্রে আমরা শ্রেণীবিন্যাস তত্ত্বের বই, ফ্লোরা, ফোনা, মনোগ্রাম, রিভিশন, জার্নাল, এই যে আমরা যেগুলোর কথা বলছিলাম, হ্যাঁ এগুলোর হেল্প নিতে পারি, কারণ এগুলোর সহায়তায় আমরা কিন্তু এই উদ্ভিদ বা এই প্রাণী বা এই জীবটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। বুঝতে পারলাম কথাটা? হ্যাঁ অবশ্যই। এরপরে আসো, তুমি যখন শনাক্ত করে ফেললে তখন কিন্তু তোমার উপর একটা দায়িত্ব বর্তায়, সেটি হচ্ছে ওর একটা নামকরণ করা, আকিকা দেওয়া। হ্যাঁ, পিতা মাতা সন্তান জন্মের পর কি করে, আকিকা দেয় না? আকিকা না দিলে কি হয়? তো ঠিক তুমি একটা জীবের আবিষ্কার বা জীবের একটা আইডেন্টিফাই করেছো, তারপরে কিন্তু তোমাকে এটার একটা বৈজ্ঞানিক নাম দিতে হবে। আন্তর্জাতিক নিয়ম অনুসারে একটি প্রাণী বা প্রাণী গোষ্ঠীর যে বৈজ্ঞানিক নাম প্রদান করা হয় সেটি হচ্ছে তার নামকরণ, নোমেনক্লেচার, দ্বিপদ নামকরণ। এখন অবশ্য ত্রিপদ নামও চলে এসেছে, তাই না? হ্যাঁ, তোমরা অনেকেই জানো। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম কি, হোমো স্যাপিয়েন্স। এভাবে তুমি যে নতুন প্রাণী পাচ্ছ বা পাবে সেটির একটি নাম দিয়ে দিবে, নোমেনক্লেচার করবে। এরপরে দেখো, আন্তর্জাতিক নিয়ম অনুসারে তুমি এর যে স্টেপ বাই স্টেপ ক্লাসিফিকেশনের যে ধাপগুলো আছে, শ্রেণীবিন্যাসের ভিত্তি বা আমরা ওই যে ট্যাক্সোনমিক ক্যাটাগরি যেগুলোকে বলি আর কি, হ্যাঁ, তো ওই যে তোমার ক্যারোলাস লিনিয়াসের যে হায়ারার্কিতে যে 7টা ধাপ আছে, সিম্পসনের হায়ারার্কিতে 21টি ধাপ আছে, এগুলোকে বলি আমরা ক্যাটাগরি ভুক্তকরণ বা ধাপে ধাপে অন্তর্ভুক্তকরণ। যেমন এখানে আমরা লিনিয়াসের ধাপগুলোর কথা বলছি, যেমন প্রজাতি, গণ, বর্গ, পরিবার, বর্গ, গোত্র, তারপরে তোমার ফাইলাম, এগুলোতে যে স্থাপন করার পদ্ধতি সেটাকে বলছি আমরা ক্লাসিফিকেশন। তাহলে আমি এতগুলো ধাপ অবলম্বন করার পর এই জীবটার একটা সুনির্দিষ্ট শ্রেণীবিন্যাস বা একটা ক্লাসিফিকেশন আমি উপস্থাপন করব। ওকে, তো সবচেয়ে মৌলিক একক শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ কি, এটা তো নিশ্চয়ই আমরা জানি, সেটি হচ্ছে প্রজাতি, সর্বনিম্ন ধাপ। এখন মনে করো আমি এই কাজগুলো করলাম, করার পর কি আমি যেগুলো তথ্য তত্ত্ব উপাত্ত সংগ্রহ করেছিলাম বা যেগুলোর ভিত্তিতে এই ক্লাসিফিকেশনটা দাঁড় করালাম, আমি কি এগুলো সংরক্ষণ করবো নাকি ফেলে দেব? ফেলে দিলে কি আমি ভবিষ্যতে স্বীকৃতি পাবো? পাবো না। এই জন্য আমাকে এই উপাদানগুলো, অর্থাৎ যে প্রাণী নিয়ে আমি গবেষণা করেছি সেটা, তারপরে শনাক্তকরণের জন্য যে নমুনা, দলিল, জার্নাল যেগুলো আমি ব্যবহার করেছি, সেগুলো কিন্তু আমাকে প্রামাণ্য দলিল হিসাবে সংরক্ষণ করতে হবে। এই যে দেখো, সেই জন্য আমরা পরের পয়েন্টে বলছি যে আমাদের এই কাজ করতে যেগুলো আমাদের হেল্প করেছে বা এই প্রাণীর নমুনাগুলো, এগুলো প্রামাণ্য দলিল হিসাবে কিন্তু আমাকে সংরক্ষণ করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো গবেষক, মনে করো অন্য একটা জায়গায় এরকম একটি প্রাণী আবারও পাওয়া গেছে, তো তুমি যদি এটাকে প্রকাশ না করো, তুমি এত বড় গবেষণা করলে, তাহলে তো তোমার গবেষণা কোনো ফল লাভ করলো না। সেও আর একটা প্রকাশ করে তোমার গবেষণার জিনিস সেই হয়তো প্রকাশ করে দিল, তখন কিন্তু তার আবিষ্কারের ফল হয়ে যাবে সেটি। এই জন্য এগুলো প্রামাণ্য দলিল ওপেন করে দিতে হবে এবং আন্তর্জাতিক জার্নালে তোমার এই স্বীকৃতিটা অর্জন করে নিতে হবে। ঠিক আছে? তো একটু আগে আমরা যেগুলো বলছিলাম যে শ্রেণীবিন্যাসের যে ধাপ যেগুলোতে আমরা এগুলোকে স্থাপন করব, এগুলোকে আমরা বলে থাকি হায়ারার্কি। অর্থাৎ প্রাণী জগতে এই জীবগুলোকে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য বা ক্যাটাগরিভুক্ত করার জন্য কতগুলো ধাপ বা ট্যাক্সনে স্থাপন করা হয়, এগুলোকে বলি আমরা হায়ারার্কি। তো লিনিয়াস ওই সময় যে হায়ারার্কি স্থাপন করে গেছিল সেটা যদি আমি তোমাদেরকে দেখাই, যেমন কিংডম, আমি যদি মানুষের শ্রেণীবিন্যাস আকারে দেখাতে চাই, যেমন দেখো কিংডম, অ্যানিমেলিয়া, ফাইলাম কি কর্ডাটা, তাই না, ক্লাস ম্যামালিয়া, তাই না,
তারপরে অর্ডার কি প্রাইমেটস, ফ্যামিলি হোমোনিডি, গণ বা জেনাস হোমো, আর স্পেসিস হচ্ছে হোমো স্যাপিয়েন্স। এভাবে এই 7টা ট্যাক্সনে বা 7টা ধাপে ক্যারোলাস লিনিয়াস বিভিন্ন প্রাণীকে, বিভিন্ন জীবকে ক্যাটাগরিভুক্ত করে গিয়েছিলেন, যেগুলোকে বলি আমরা লিনিয়াসের হায়ারার্কি। তো এই হায়ারার্কিকে একজন আধুনিক বিজ্ঞানী সিম্পসন উনি করেছিলেন কি, এই ক্যাটাগরিগুলোকে আরেকটু ভেঙে ভেঙে আরো নতুন নতুন কতগুলো ধাপ উপধাপে ভাগ করেছিলেন। তুমি যদি লক্ষ্য করো, এটা দেখে আগেই ভয় পাওয়ার কিছু নেই, অর্থাৎ ওই ক্যাটাগরিগুলোকেই মাঝখানে কতগুলো উপধাপ তৈরি করে করে বা কিছু ক্ষেত্রে নতুন 2-1টা ট্রাইব যেমন এরকম তৈরি করে, এই কোহর্ট যেমন নতুন করে টোটালি 21টা ট্যাক্সনে স্থাপন করা হয়েছে। কিংডম থেকে শুরু করে স্পেসিস, এবং স্পেসিসের পরে এখানে আরেকটি আছে, সেটি হচ্ছে সাবস্পেসিস। ওকে, তো আমরা ক্লাসিফিকেশনে যে সর্বনিম্ন ধাপ বা সর্বনিম্ন একক যেটি সম্পর্কে বলছিলাম, সেটা কি প্রজাতি। প্রজাতি সম্পর্কে আমাদের ধারণা না থাকলে আমরা কিন্তু এই শ্রেণীবিন্যাসের আলোচনায় একটু বিপদে পড়ে যাব। এই জন্য আমি প্রজাতি সম্পর্কে একটু ধারণা দিয়েই তোমাদের এই যে ফাইলামের আলোচনা সেটাতে যেতে চাই। প্রজাতি কি? তাহলে দেখো, প্রজাতি বলতে সর্বাধিক মিল সম্পন্ন বৈশিষ্ট্যে যেগুলো প্রাণী আছে, অর্থাৎ অনেক বৈশিষ্ট্যে মিল সম্পন্ন জীব, যারা নিজেদের মধ্যে প্রজননের মাধ্যমে বা নিজেদের মধ্যে সংকরায়নের মাধ্যমে একটি উর্বর বংশধর উৎপাদনে সক্ষম হয়, তবেই ওই জীবগোষ্ঠীকে আমরা প্রজাতি বলব। কথাটা বোঝাতে পারলাম কিনা? তার মানে প্রজাতি তখনই হবে যখন ওই জীবগোষ্ঠীরা নিজেদের মধ্যে অন্তঃপ্রজননের মাধ্যমে, অন্তঃসংকরায়নের মাধ্যমে এমন একটি জীব উৎপাদন করতে পারে যাতে তারাও আবার নিজেদের মধ্যে প্রজননে আর একটি উর্বর বংশধর উৎপাদন করতে পারে। তা না হলে তো প্রজাতির ধারাবাহিকতা রক্ষা হতো না। হ্যাঁ, এই জীবগোষ্ঠীকে বলবো আমরা প্রজাতি। আচ্ছা, একটু উদাহরণ দিই। যেমন দেখো, এইটা হচ্ছে টাইগার, প্যান্থেরা টাইগ্রিস, আর এটা হচ্ছে লায়ন, যেটাকে আমরা বৈজ্ঞানিক নামে কি বলি, প্যান্থেরা লিও। দুটোই কিন্তু প্যান্থেরা গণের প্রজাতি, কিন্তু এই দুটোকে আলাদা প্রজাতি না বলে আমি যদি একই প্রজাতি বলতে চাই বা এদের মধ্যে সংকরায়ন ঘটাতে চাই, তাহলে কি হতে পারে? বিজ্ঞানীরা কিন্তু এই কাজটি করেছিলেন। দেখো, আমি একটু দেখাই। এরা কিন্তু ছিল ফার্টাইল, কিন্তু এই যে লায়ন আর এই টাইগার, এই দুটোর মধ্যে সংকরায়নের মাধ্যমে একটি জীব উৎপাদন করেছিলেন, যেটি ছিল এই লাইগার। হাসছো? এটা কি সম্ভব? করা সম্ভব হয়েছিল, কিন্তু এরা ছিল ইনফার্টাইল, অনুর্বর। এই লাইগার আরেকটি লাইগারের সাথে মিলনের মাধ্যমে উর্বর বংশধর উৎপাদনে সক্ষম নয়। এই জন্য এদেরকে আমরা আলাদা কোনো প্রজাতি বলতে পারি না। ঠিক দেখো, এটা হচ্ছে ঘোড়া আর এটি হচ্ছে গাধা। গাধা আর ঘোড়া, এই দুটোর মধ্যে মিলনে একটা খচ্চর উৎপাদিত হয়েছিল বা হয়। এই খচ্চর আরেকটি খচ্চরের সাথে মিলনে নতুন বংশধর উৎপাদন করতে পারে না। তাহলে কি খচ্চরকে আমরা আলাদা প্রজাতি বলতে পারবো? পারবো না। এই জন্য প্রজাতি হচ্ছে অনেক মিল আছে, তারপরে প্রজাতি বলতে পারবো না, কারণ তারা নিজেদের মধ্যে মিলনের মাধ্যমে বা সংকরণের মাধ্যমে একটা উর্বর বংশধর যদি উৎপাদন করতে পারে, তবেই তাকে আমরা প্রজাতি বলবো। বুঝতে পেরেছি কথাটা? আচ্ছা, এই দুটি উদাহরণ দিয়ে সম্ভবত আমরা বৈশিষ্ট্যগুলোকে পরিষ্কার করতে পেরেছি। এখন আমরা চলে যাব প্রাণী জগতের যে ফাইলামগুলোর পরিচিতিতে। একজন বিজ্ঞানী, তার নাম ছিল হিকম্যান। একজন বিজ্ঞানীর নাম হিকম্যান, এবং তার আরো কিছু সহযোগীরা, তোমাদের বইতে দেখবে বলা আছে যে বিজ্ঞানী হিকম্যান এট আল। কোন বিজ্ঞানীর নামের সাথে ETAL যদি যুক্ত থাকে, তাহলে বুঝতে হবে যে উনি এবং তার সহযোগীরা। তো বিজ্ঞানী হিকম্যান ও তার সহযোগীরা পৃথিবীতে যত প্রাণী আছে, এই টোটাল প্রাণী জগৎকে 33টি পর্বে ভাগ করেছিলেন। কতটি? 33টি। এই 33টি পর্বের মধ্যে 9টি পর্বকে আবার মেজর ফাইলা বা মেজর পর্ব হিসেবে বিবেচনা করা হয়। তোমরা ক্লাস 8-এ
একটু হলেও পড়েছো এগুলো সম্পর্কে। এই জন্য এই পড়াটা তোমার কাছে বেশি জটিল বা কঠিন হওয়ার কথা নয়, যদি তুমি ওখানে মনোযোগী হয়ে থাকো। আর না হলে তো এখানে তোমার কাছে এটা পড়তে হবে না। তো বিজ্ঞানী হিকম্যান এটাল যে 33টি পর্বের কথা বলে গিয়েছিলেন, তার মধ্যে 9টি হচ্ছে মেজর ফাইলাম বা মেজর পর্ব। যেমন এখানে এই পর্বগুলোর নাম, এটা কিন্তু খুব সুন্দর করে স্পেলিং সহ তোমাকে পড়তে হবে। ফাইলাম পরিফেরা, ফাইলাম নিডারিয়া, ফাইলাম প্লাটিহেলমিনথেস, হ্যাঁ, বারবার ফাইলাম না পড়লেও চলবে। এরপর নেমাটোডা, এরপর মোলাস্কা, এরপর অ্যানিলিডা, এরপরে আর্থ্রোপোডা, এরপরে একাইনোডার্মাটা, এরপরে করডাটা। করডাটা না চারডাটা? করডাটা, তাই না? হ্যাঁ, না অনেকে আবার করডাটা বললে এইটা ছেড়ে দেয়, এই জন্য মাঝে মাঝে আমি একটু মজা করে বলে থাকি করডাটা না চারডাটা, তাহলে তোমার আর ভুলটা হবে না। হ্যাঁ, ভাইভাতে এরকম হয়েছিল। একবার আমি করডাটা লিখতে দিয়েছি, সে ডাইরেক্ট করডাটা লিখছে, চড়াটা লেখেনি, তাহলে ভুল হয়ে গেল না? তাই বলে উচ্চারণে কিন্তু চড়াটা বলা যাবে না, এমনি মনে রাখার জন্য বলছি। তো এই যে 9টি মেজর পর্ব, এই 9টি মেজর পর্বের করডাটা পর্ব নিয়ে আমাদের একটু ডিটেইলস আলোচনা আছে এই চ্যাপ্টারে, কিন্তু বাকি যে পর্বগুলো নিয়ে এগুলো থেকে আমাদের একটু একটু করে সংক্ষিপ্তভাবে কিছু কিছু আলোচনা করা হয়েছে। তো চলো আমরা যদি প্রথমত এই নন করডাটা অর্থাৎ করডাটা ছাড়া যে বাকি 8টি পর্ব আছে, এই 8টি পর্বের প্রথম পর্ব পরিফেরা নিয়ে যদি একটু কথা বলি। পরিফেরা, আসলে এই শব্দটি এসেছে দেখো পোর থেকে, পোর বা পোরাস, পোরাস এই শব্দটির অর্থ হচ্ছে ছিদ্র। ল্যাটিন শব্দ পোরাস, যেটির অর্থ ইংরেজিতে আমরা বলি পোর, আর বাংলায় বলি ছিদ্র। আর ফেরি হচ্ছে টু বেয়ার বা বহন করা। এই পরিফেরা পর্বের প্রাণীদের সারা দেহ জুড়ে অসংখ্য অসংখ্য ছিদ্র থাকে। তার মানে এরা সারা দেহে অসংখ্য ছিদ্র বহন করে বা ফেরি করে, এই জন্য এই সকল প্রাণীদেরকে আমরা বলে থাকি পরিফেরা। তাহলে পরিফেরার নামকরণ থেকে এদের দেহে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে, সেখান থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে। ঠিক আছে, তাহলে পরিফেরা পর্বের প্রাণীরা অত্যন্ত সরল প্রকৃতির। এদের সাধারণভাবে আমরা কি বলে থাকি? স্পঞ্জ, ছিদ্র বহন করা প্রাণী বা ছিদ্রাল প্রাণী। লিনিয়াস, ল্যামার্ক, কুভিয়ার এগুলোকে জুওফাইটা নামকরণ করলেও রবার্ট গ্র্যান্ট এই পরিফেরা পর্বের নামকরণ করেন এবং এদেরকে স্পঞ্জের অন্তর্ভুক্ত করেন। বিজ্ঞানী হেকম্যান এই পর্বের কিছু বর্ণনায় বলেছেন যে এই পর্বের সকলেই প্রায় সামুদ্রিক এবং কিছু প্রজাতি যেমন 150টির মতো প্রজাতি আছে যারা মিঠা পানিতে বাস করে, এবং এগুলো কিছু প্রাণী বা সালোকসংশ্লেষকারী অণুজীবের দেহের অভ্যন্তরে এন্ডোসিম্বায়ন্ট রূপেও বাস করতে দেখা যায়। এন্ডোসিম্বায়ন্ট মানে জীবদেহের অভ্যন্তরে বসবাস করে উভয় যদি উভয়ের উপকার করে তখন সেটাকে বলি আমরা এন্ডোসিম্বায়ন্ট। হ্যাঁ, এখানে যে ছবিটা দেখছো এটি কিন্তু একটি স্পঞ্জ বা একটি পরিফেরা পর্বের প্রাণী। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো দেখছো এগুলোই হচ্ছে এর অস্টিয়া বা ছোট ছিদ্র। দেহ প্রাচীরে ক্ষুদ্র ক্ষুদ্র অস্টিয়া নামক যে ছিদ্র থাকে এটি হচ্ছে এর এই নামকরণের যে মূল বক্তব্য আর কি, অস্টিয়া। তাহলে এই যে এইগুলো অস্টিয়া, এইটা অস্টিয়া, এইটা অস্টিয়া, অর্থাৎ যে এখান থেকে আমরা একটু জুম করে বড় করে নিয়ে আসছি। আর উপরের দিকে যে একটা বড় ছিদ্র পথে এটি উন্মুক্ত হয়, এইগুলোকে বলি আমরা অস্কুলাম। অর্থাৎ এদের দেহে এই অস্টিয়া, অস্কুলাম এগুলোর সমন্বয়ে সারা দেহের যে সূক্ষ্ম সূক্ষ্ম নালিকার মতো গঠন রয়েছে, এই মিলে এদের দেহে একটি অভ্যন্তরীণ পরিবহন মাধ্যম বা নালিকা তন্ত্র তৈরি হয়েছে। আমি একটু আগে যেটা বলছিলাম, এই যে বৃহৎ যে ছিদ্র এটির নাম হচ্ছে, যেটি দিয়ে উন্মুক্ত এটির নাম অস্কুলাম। আর এদের দেহের ভেতরে যে একটি মাত্র গহ্বর থাকে, এই গহ্বরকে বলি আমরা স্পঞ্জোসিল, কারণ এদেরকে কমন নামে আমরা বলি স্পঞ্জ। আর স্পঞ্জের ভেতরে যে একটি বড় গহ্বর সেটির নামই হচ্ছে স্পঞ্জোসিল, স্পঞ্জোসিল নামক গহ্বর থাকে। আর পরিফেরার এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট নিয়ে এদের দেহের অংশগুলো গঠিত, এগুলোকে আমরা স্পিকিউল বা স্পঞ্জিন তন্তু এগুলো বলে থাকি। স্পঞ্জোসিল অস্কুলাম বাইরে উন্মুক্ত, দেহ প্রাচীরে ত্বকীয় পিনাকোডাম এবং মধ্যবর্তী মেসেনকাইম, কোয়ানোডাম, হ্যাঁ, এগুলো নিয়ে এদের দেহ গঠিত। আর বাকি কথাগুলো আমরা এখানে তোমাদের অলরেডি বর্ণনা করেছি। তো আজকে এই পর্বের কয়েকটি প্রাণীর একটি উদাহরণ তো আমাদেরকে দেখা দরকার, তাই না? আচ্ছা, আমরা একটু দেখি। দেখো, এই যে দেখো, হ্যাঁ, অনেকগুলো প্রাণী যেগুলোকে কমনলি আমরা স্পঞ্জিলা, স্কাইফা, এগুলো কিন্তু কমন নাম হচ্ছে স্পঞ্জ। ঠিক আছে, কমন নাম স্পঞ্জ।
স্পঞ্জের মতো দেখতে, স্পঞ্জ যেমন অসংখ্য ছিদ্রযুক্ত। তো যাই হোক, আমরা আজকের লেকচার আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, তবে তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে আজকের আলোচনা শেষ করব। সেটি হচ্ছে এই যে ফাইলাম, মেজর ফাইলাম যে 9টা আমরা পড়লাম, এই 9টি মেজর ফাইলাম সুন্দর করে ধারাবাহিকভাবে লিখে তার একটা ছবি তুলে আমাদের পেজে তুমি আপলোড করবে। আমি অবশ্যই দেখবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থেকো। তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।